বাসার মেন গেটে নজর গেলে রায়দা দেখে সায়ন দারোয়ানের সাথে দাঁড়িয়ে কিছু বলছে। কি বলছে তা তো শোনার উপায় নেই, তবে সায়নের মুখ দেখে বোঝা যাচ্ছে সিরিয়াস কিছু বলছে। রায়দার ইচ্ছে করে সায়নকে জ্বালাতে ছাদের মেঝেতে তাকিয়ে রায়দার ইচ্ছে করে সায়নকে জ্বালাতে ছাদের মেঝেতে তাকিয়ে খুঁজতে খুঁজতে ছোট্ট ছোট্ট মাটির শক্ত দলা পেয়ে যায়। কয়েকটা মাটির দলা হাতে নিয়ে সায়নের দিকে তাক করে ছুঁড়ে মারে সে। প্রথমটা লাগেনি, তবে পরেরটা সায়নের পিঠে লাগে। পরপর আরও কয়েকটা মাটির দলা রায়দা ছুঁড়ে মারে। কি হচ্ছে দেখার জন্য সায়ন ঘুরলে তার কপালে এসে একটা দলা লাগে। ছাদে তাকিয়ে রায়দা দেখে সে যা বোঝার বুঝে যায়। ছাদে তাকিয়ে রায়দাকে দেখে, তারপর সে যা বোঝার বুঝে যায়। রায়দা ছাদে আসতেছে, তারপরে শোধ নিব। দাঁড়াও। লুকানোর আগেই ধরা পড়ে যায়। সায়ন চিল্লিয়ে বলে। রায়দা ভেঙচি দিয়ে মিসেস রিনার কাছে গিয়ে চেয়ার টেনে বসে। ছাদে ছোট্ট একটা টেবিল আর 4টে চেয়ার রয়েছে। ছুটির দিনে পরিবারের সকলে এসে এখানে বসে গল্প করে। রিপার ছোট্ট টবগুলো এনে টেবিলে রাখছে, সেগুলোর আগাছা কেটে পরিষ্কার করে দিচ্ছে মিসেস রিনা। ছাদে এসে চেয়ার টেনে ধপ করে রায়দার পাশে বসে সায়ন। রায়দা সায়নকে দেখেও না দেখার ভান করে। মা, তোমার কল এসেছে। সায়ন মিসেস রিনাকে বলে। তো ফোন দে, কথা বলি। মিসেস রিনা তোমার ভাবি কল দিয়েছিল, আমি বলছি তুমি বিজি, তাই কল কেটে দিয়েছে। বলে। সায়ন বলে। তুইও না সবসময় উল্টোপাল্টা কাজ করিস। ফোন কই আমার দে। ফোন তো নিচে রেখে আসছে, মনে হচ্ছিল মামি গুরুত্বপূর্ণ কিছু বলতে চাচ্ছিল। সায়নের কথা শুনে মিসেস রিনা উঠে চলে যায়। তুই আছিস কেন, ভাগ এখান থেকে। নিপাকে ধমক দিয়ে সায়ন বলে। নিপাও ছাদ থেকে চলে যায়। রায়দা উঠে যেতে নিলে সায়ন আটকায় থাকে। রায়দা সরে ডানে গেলে সায়নও ডানে যায়। রায়দা বামে গেলে সেও বামে যায়। কি সমস্যা? এভাবে বখাটের মতো রাস্তা আটকেছেন কেন? রায়দা গম্ভীর গলায় প্রশ্ন করে। বউয়ের পথ আটকালে যদি বকেটে উপাধি পেতে হয় তাতেও আমার সমস্যা নেই। সায়ন হেসে বলে। আপনি হলেন বুড়া নিব্বা। বয়স দেখছেন নিজের? এই বয়সে এমন ভাব করছেন যেন নতুন নতুন প্রেম করছেন। প্রেম তো করতেছি নতুন বউয়ের সাথে, তখন ছাদ থেকে আমার দিকে মাটি ছুটছিল, সেটা শোধ তুলে কি করে বলো তো। সরুন, আমি নিচের রুমে যাব, কাজ আছে আমার। রায়দা সায়নের থেকে পালাতে চায়, তার আগেই সায়ন রায়দাকে ধরে ফেলে। এক মুঠো মাটি নিয়ে রায়দার গালে গলায় ঘষে দেয় সে। এইটা কি করলেন? পুরো সাদা জামাটা শেষ আমার। দাঁড়ান দেখাচ্ছি। কথাটা বলে রায়দার 2 হাতের মুঠোয় মাটি নিয়ে সায়নের পুরো মুখে ঘষে দেয়। সায়ন থেকে ছাদে এসেছিল ফোন কানে দিয়ে। রায়দা আর সায়নকে মাটি ছোড়াছুড়ি করতে দেখে তাড়াতাড়ি ফোন কান থেকে নামিয়ে দুজনের কাণ্ড দেখতে থাকে এসে। সায়নের নজর ছাদের গেটের দিকে গেলে ছুটে গিয়ে সায়ন্তিকার মাথায় মাটি দিয়ে চলে যায় ছাদ থেকে। সায়ন্তিকা রাগে চেঁচামেচি করতে থাকে। রায়দা আস্তে আস্তে এসে সায়ন্তিকার গালে মাটি লাগিয়ে সেও পালায়। বেচারি সায়ন্তিকা আহাম্মকের মতো দুজনে যাওয়ার পরে তাকায়। কাঁদো কাঁদো মুখ করে নেমে নিচের রুমে চলে যায় গোসল করতে। সন্ধ্যার পর বসার ঘরে আড্ডা বসে। রায়দা, আরমান শেখ, সায়ন আর সায়ন্তিকা মিলে ক্যারাম খেলতে শুরু করে। রায়দা আরমান শেখের দলে আর সায়ন সায়ন্তিকার দলে। মিসেস রিনা পাশে বসে ভিডিও কলে তার বাবার সাথে কথা বলছে। নিপা বসে খেলা দেখছে আর মাঝে মাঝে রায়দাকে সাহায্য করছে। সায়ন্তিকা আরমান শেখকে বলে। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখেছি, তুমি দাগের বাইরে যেতে মারছো। সায়ন তাল মিলিয়ে বলে। অসভ্য, আমি দাগের ভিতর থেকেই মেরেছি, এই বোমা সাক্ষীও দেখছে। আরমান শেখ বলে। হ্যাঁ, দাগের ভেতর থেকে তো মেরেছে, তোমরা শুধু শুধু অপবাদ দিচ্ছ। রায়দা বলে ওঠে। ঠিক আছে, আমরা এভাবে মারবো। সায়ন বলে। ক্যারাম খেলায় আরমান শেখ আর রায়দা জিতে যায়। খেলা শেষ হতেই নিপা টেবিলে খাবার দেয়। রায়দা অবাক হয়, এত জলদি তারা খেতে বসছে। সবে তো রাত 9টা বাজে, এত জলদি রাতের খাবার খাওয়া হবে? রায়দা নিপাকে জিজ্ঞেস করে। নিপা জবাব দেয়। এমন অদ্ভুত নিয়ম শুনে রায়দা অবাক হয়। তার বাসায় সে কখনো টিভি দেখেছে বলে মনে পড়ে না। কয়েকবার বাবার সাথে বসে একটু ক্রিকেট দেখেছিল, তাও কিছু সময়ের জন্য, কিন্তু কখনোই এভাবে পারিবারিক সময় কাটায়নি। খাবারের টেবিলে দুপুরের মতো আরমান শেখ খোশ গল্প শুরু করেন। খাবার টেবিলে এমন পরিবেশ রায়দা বেশ এনজয় করতে শুরু করে। সে যে এই বাড়ির মানুষগুলোর সাথে মিশেছে এখনও একদিনও হয়নি, অথচ তার কাছে মনে হচ্ছে এরা কত জনমের চেনা।
রায়দা ভাবতে পারেনি সায়নের পরিবারের লোকজন এত সহজে তাকে মেনে নিবে। খাওয়া শেষ হতে বসার ঘরে সকলেই চলে আসে। নিপা পপকর্ন ভেজে 3টা বাটি ভর্তি করে এনে টি টেবিলে রাখে। মিসেস রিনা আরমান শেখ এক সোফায় বসে, সায়ন্তিকা নিপা সিঙ্গেল 2টো সোফা দখল করে। রায়দা এসে নিপার পাশে সোফায় বসে। সায়ন একটা হরর মুভি টিভিতে চালিয়ে রুমের আলো নিভিয়ে দেয়। রায়দার পাশে এসে বসে মুভি দেখতে শুরু করে সে। যখনই ভয়ঙ্কর দৃশ্য টিভির স্ক্রিনে আসছে, নিপা একটা করে চিৎকার দিচ্ছে, সাথে সাথে সায়ন্তিকা নিপার মুখ চেপে তাকে ধমক দিচ্ছে। আরমান শেখ রিনা পপকর্ন খাচ্ছে আর নিজেদের গল্পের মাঝে মাঝে ছবি দেখছে। রায়দা পুরো বাড়ির পরিবারকে যতই দেখছে ততই অবাক হচ্ছে। দেখছো বাবা, মায়ের মধ্যে এখনো কত প্রেম, আর তুমি আমার সাথে খালি ঝগড়া করো। রায়দার কানে ফিসফিস করে সায়ন বলে। আপনি যেমন লোক আপনার সাথে তেমনই করি। রায়দা সায়নকে চিমটি দিয়ে বলে। কেমন লোক আমি? আপনি বদ লোক আর অসভ্য। ঠিক আছে, তাহলে একটু বদগিরি করি। মা, তোমার বৌমার নাকি শরীর খারাপ লাগছে, ওকে রুমে নিয়ে গেলাম। সায়নের এমন কথা শুনে রায়দা অবাক হয়ে যায়। হ্যাঁ নিয়ে যা, ঘুমাক, ওর তো বিশ্রামের দরকার। মিসেস রিনা জবাব দেয়। সায়ন রায়দার হাত টেনে সোফা থেকে ওঠায়। রায়দা কিছু না বলে সায়নকে রেখে রুমে চলে যায়। রুমে গিয়ে বিছানায় শুয়ে থাকে সে। দরজা লাগিয়ে সায়ন হাসতে হাসতে বিছানার পাশে এসে দাঁড়ায়। রায়দা হাত ধরে টানতে থাকে। রায়দা রাগী স্বরে জিজ্ঞেস করে। বউকে চাই। সায়ন দুষ্টু হেসে জবাব দেয়। কি চাই? যান তাহলে আফরিনের কাছে, আমায় কেন বলছেন আপনি? বউ সামনে থাকতে আমি আফরিনের কাছে কেন যাব? আচ্ছা যাব, তার আগে তোমার হাতের ক্যানোলাটা খোলা দরকার। উঠো একটু, এটা খুলে দিই। সায়নের কথা শুনে রায়দা শোয়া থেকে উঠে বসে। ফার্স্ট এড বক্স এনে সায়ন রায়দার মুখোমুখি বসে। ধীরে ধীরে ব্যান্ডেজ ছুঁড়ে ক্যানোলা খুলে সেখানে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দেয়। ব্যথা লাগলেও রায়দা কোনো শব্দ করেনি। সায়ন যে মনে করে তার হাতের ক্যানোলা খুলে দিয়েছে, বিষয়টা তার ভালো লেগেছে। দেখো রি, ছোট্ট জীবনে আমরা যা চাই সব পাই না। 3টে ইচ্ছের মধ্যে যদি একটা ইচ্ছে পূর্ণ হয়, সেটা নিয়ে না ভেবে অপূর্ণ থাকে ইচ্ছে দুটো নিয়ে ভাবি। অথচ এমনও মানুষ আছে যাদের একটা ইচ্ছে পূর্ণ হয় না। তোমাকে আমি ভালোবাসি, এটা 1000 কোটি বার বলেও আমি বোঝাতে পারবো না ঠিক কতটা ভালোবাসি। তুমি আমায় অপছন্দ করো কিংবা আমাকে ভালো না বাসো, তাতে আমার কখনোই মাথা ব্যথা ছিল না, কারণ তোমাকে দেখার পর আমি সবসময় তোমাকে চেয়েছি। যদিও আমি কখনো কল্পনা করিনি এভাবে তোমাকে পেয়ে যাবো সারা জীবনের জন্য। তোমার কি মনে হয় এত সহজে আমি তোমাকে আমায় ফেলে যেতে দিব? রায়দার সায়নের কথাগুলো শুনে তার দিকে তাকায়। রায়দার ডান হাত টেনে মুঠোবন্দি করে নেয় সায়ন। আফরিন আমার ছোটবেলার বন্ধু হয়। ওর একটা সমস্যার কারণে আমার ওই ফ্ল্যাটে থাকতে দিয়েছিলাম। পাশের আন্টি এসে খালি ওকে প্রশ্ন করত, তাইও ভয় ভয় বলছিল আমার স্ত্রী সে, এ কথা আমাকে জানায়। সে সময় আমি পাত্তা দিইনি, ভেবেছিলাম বলুক, বলে যদি ওর সম্মান বাঁচে। সেদিন তুমি কল দেওয়ার পরও ভেবেছিল সে আন্টি কল দিয়েছে, কারণ একমাত্র ওই আন্টি আর কাজের মেয়েটা জানতো আফরিন আমার ফ্ল্যাটে থাকে। সায়নের কথার প্রেক্ষিতে রায়দা কিছু বলতে নিলে সায়ন রায়দার মুখ চেপে ধরে। চুপ, তুমি কিছু বলবে না, আমি বলবো তুমি শুনবা, বুঝছো? সায়নের কথায় রায়দা মাথা নাড়ায়। তুমি আমাকে কোন ভুলের শাস্তি দিতে চাইছো আমি জানি না, আর জানতেও চাই না। শুধু বলবো তুমি দূরে থেকে আমার শাস্তি না দিয়ে সারা জীবনের জন্য আমার সাথে থেকে যাও। যা শাস্তি দিবা আমি মাথা পেতে নেব। এক মুহূর্তে তোমায় না দেখলে, তোমার কথা না শুনলে নিজেকে পাগল পাগল লাগে। তুমি আমার অভ্যেস্ত্রী, আমার ভুল মাফ করতে বলছি না, কিন্তু আমাকে একটা সুযোগ দাও। কথা দিয়েছে এবার আর কোনো ভুল করব না। তো আমি আপনাকে অপছন্দ করি আপনার পূর্বে করা কাজের জন্যে। নীরবতা ভেঙে রায়দা বলে। রায়দার কথা শুনে সায়ন আলতো হেসে রায়দার গালে হাত রাখে। অপছন্দ করো আমি জানি, আর এটাও জানি তুমি আমার উপর দুর্বল হয়ে আছো। আমাকে ছেড়ে থাকতে তোমারও কষ্ট হয়। আমরা একে অপরের প্রতি দুর্বল, কিন্তু আমাদের মধ্যে পার্থক্য হলো আমি নিজের অনুভূতি প্রকাশ করি আর তুমি কিছুই প্রকাশ করো না। সায়নের কথা শুনে রায়দা নিজের হাত ছাড়িয়ে নেয়। বসা থেকে উঠে বারান্দায় যেতে নিলে সায়ন বাধা দেয়। পালাচ্ছ কেন? এইভাবে আর কত পালাবে বলো? আরেকটা সুযোগ দাও, নতুন করে সব শুরু করি। কথা দিচ্ছে তোমাকে আর কষ্ট পেতে দেব না। রায়দার কোমর জড়িয়ে কাছে টেনে সায়ন বলে। রায়দা কিছু না বলে সায়নের দিকে তাকায়। হাত দিয়ে রায়দার এলোমেলো চুলগুলো ঠিক করে দিতে থাকে সায়ন। পড়ি
সায়ন জড়ানো কণ্ঠে রায়দার দিকে তাকিয়ে বলে। কে পড়ি? তুমি পড়ে। রায়দা সায়নকে প্রশ্ন করে। সায়নের উত্তর শুনে রায়দা হেসে দেয়। 4 দিন হলো জ্ঞান ফেরার পর সায়নের বাসায় থাকতে শুরু করেছে রায়দা। প্রথম দিন বাসায় ফিরতে চাইলেও এই 4 দিনে তার ইচ্ছা হয়নি বাসায় ফিরতে। সায়নের মায়ের মমতা, সায়নের বাবার খোশ গল্প, সায়ন্তিকার দুষ্টুমি, দীপার সারাক্ষণ ভাবি ভাবি করে পিছন পিছন ঘোরা, বিষয়গুলো আনন্দ দিচ্ছে রায়দাকে। গতকালকে ভার্সিটিতে এসেছিল ক্লাস করতে, ক্লাস ছেড়ে আবারও নিজেই ফিরে গেছে। আজকে সকালেও সায়ন্তিকা আর সায়ন্তিকাকে ভার্সিটিতে ড্রপ করে গেছে। রায়দা আর সায়ন্তিকা ভার্সিটিতে একে অপরকে দেখলে এমন ভান করে যেন কেউ কাউকে চিনে না। এটা অবশ্য সায়ন্তিকার দাবি ছিল। বাসে এসে রায়দাকে ভাবি বলে ডাকবে, কিন্তু ভার্সিটিতে তারা সিনিয়র জুনিয়র হিসেবেই থাকবে। সকালে অনুশীলন শেষ করে গাছতলায় বসেছিল রায়দা। বাকিরা ক্লাসে গেছে। শরীর দুর্বল লাগায় সে আর যায়নি ক্লাস করতে। যদিও সায়নের মাকে বলেছে সে সুস্থ, কিন্তু এখনও সে সম্পূর্ণ সুস্থ না। সায়ন্তিকা রায়দাকে বলে। রায়দা ভাবনায় ডুবেছিল, সায়ন্তিকার গলা পেয়ে তাকায়। সায়ন্তিকা তার দিকে আইসক্রিম বাড়িয়ে দিয়েছে। হেসে সায়ন্তিকার হাত থেকে আইসক্রিমটা নেয় সে। ক্লাসে যাইনি বলে ভাবছো আমার খারাপ লাগছে? তোমার ক্লাস নেই এখন? রায়দা সায়ন্তিকাকে বলে। তোমার ভাইয়াকে আবার বলবা না যে আমি ক্লাসে যাইনি আর আমার খারাপ লাগছিল সে বিষয়টাও। সেটা না হয় নিব, কিন্তু তুমি হঠাৎ এত মিল দিচ্ছ, কাহিনী কি? রায়দা ভ্রু উঁচিয়ে সায়ন্তিকাকে প্রশ্ন করে। সায়ন্তিকার কথা শুনে রায়দা গাল টেনে দেয়। আচ্ছা যাও ক্লাস করে আসো। রায়দার পাশ থেকে উঠে সায়ন্তিকা চলে যায়। রায়দা আইসক্রিম খেতে থাকে মনোযোগ দিয়ে। কিরে, জুনিয়রদের সাথে খাতির শুরু করলি কবে থেকে? বাপ্পি রায়দাকে বলে। কিসের খাতির? মেয়েটা এসে জিজ্ঞেস করছিল কেমন আছি, এই আর কি। অর্ক কই? তুই কেন আসছিস? রায়দা বাপ্পিকে ঝাড়ি দিয়ে বলে। অর্ক পাঠালো তোর খোঁজ নিতে। যদি তোর শরীর খারাপ লাগে তাহলে বলছে যদি তোর শরীর খারাপ লাগে তাহলে বলছে আসবে দেখতে, না হলে তোকে ক্লাসে যেতে বলছে। এক্ষুনি গিয়ে অর্ককে আসতে বল, ও না আসলে খবর আছে ওর। রায়দার কথা শুনে বাপ্পি চলে যায়। একটু পর অর্ক সহ বাকিরা আসে। কিরে ডাকলাম একজনকে, সবাই দেখি দল বেঁধে চলে এসেছিস। রায়দার কথার জবাব না দিয়ে অর্ক গাছ তলায় বসে। তুই ক্লাস করবি না বিষয়টা বুঝতে পেরে অর্ক আমাদের সবাইকে টেনে নিয়ে আসছে। বাপ্পি বলে। উফ কি গরম, ক্যান্টিনে যাই চল। পায়েল বলে। গাছতলে এসি লাগামো তোর জন্য? সঞ্জরি না, গরমের দিন গরম পড়ে, ঠান্ডার দিন তো ঠান্ডা পড়বো, তাই না? তাহলে হুদাই ঢং করবি না। বাপ্পির কথা শুনে পায়েল বাপ্পিকে ব্যাগ দিয়ে বাড়ি দেয়। রায়তা শ্বশুর বাড়ি, ভালোই মজায় আছিস। এসব দেখা বিয়া করতে মন চায়। বাপ্পি রায়দাকে বলে। বাপিদা, তোরে বিয়ে করবে কে? যে মেয়ে তোরে বিয়ে করবে সে সুস্থ মানুষ না। পায়েল বাপ্পিকে ফোড়ন কেটে বলে। তা একেবারে শ্বশুরবাড়িতে উঠে গেলি? আর আমরা তোর বিয়ের দাওয়াত এখনও খাওয়া তো দূর, পেলামই না। তুই কি পণ করেছিস আমাদের না খাইয়ে পুরো বিয়ের ঝামেলা সারবি? অর্ক রায়দাকে বলে। আরে কখন বললাম একেবারে উঠেছি? আর 2 দিন থাকবো, এরপর তো বাসায় ফিরবো। আর একেবারে ওদের বাসায় গেলে তো বিয়ে থেকে শুরু করতে হবে সবটা। রায়দা জবাব দেয়। এখনো তুই কিন্তু সঠিক কথা বলছিস না। তুই কি সায়ন ভাইয়ের সাথে সংসার করবি না? উনি তো সব দিক থেকেই একদম পারফেক্ট। আবার বললি ওনার পরিবারের সকলেই খুব ভালো, তাহলে সমস্যা কোথায়? পায়েল অধৈর্য হয়ে জিজ্ঞেস করে। সমস্যা সায়নকে নিয়ে। ওনার প্রতি যে আমার একটা রাগ ক্ষোভ জমে আছে তা দূর করতে পারছি না আমি। তবে লোকটার ধৈর্য আছে, এত কিছুর পরেও লোকটা একটু বিরক্ত হচ্ছে না। রায়দা বলে। একদিক দিয়ে বরের প্রশংসা করিস, আর একদিক দিয়ে আবার লোকটারে প্যারা দিস। পায়েল রায়দাকে বলে। প্যারা দিল ভাইয়া কিন্তু তাও স্বীকার করে সে রায়কে ভালোবাসে। পৃথিবীতে এমন ভালোবাসা যারা নিজের ভালোবাসাটা প্রকাশ করে না, আবার গ্রহণও করে না। কথাটা বলে রুহি উঠে চলে যায়। রুহির কথা শুনে সকলে চমকে তাকায়। অর্ক মাথা নিচু করে বসে থাকে। রুহির আবার কি হলো? রায়দা জিজ্ঞেস করে। বোধহয় অভিমান করেছে, অবশ্যই এটা করা স্বাভাবিক। পায়েলের কথা শুনে রায়দা অর্কের দিকে তাকায়। একটু পর অর্ক উঠে চলে যায়। ফাহিম, বাপ্পি, রায়দা, পায়েল বসে থাকে। এতে কি ভাই কিছু হবে না? এমনি কেমনে চলবে? রায়দা হতাশ গলায় বলে।
আগে নিজের সম্পর্ক ঠিক কর, তারপর ওদেরটা ঠিক করার কথা ভাব। পায়েলের কথা শুনে রায়দা চুপ হয়ে যায়। ভার্সিটি থেকে বেরিয়ে রাস্তায় ফুচকা খেতে এসেছে রায়দা আর সায়ন্তিকা। সায়নকে কল দিয়ে রায়দা জানিয়েছে তারা রিক্সা করে বাসায় ফিরবে। সায়ন্তিকা ফুচকাওয়ালাকে বলে। আমার বেশি ঝাল খেতে ইচ্ছে করছে না, কম ঝাল দিবেন আমারটায়। রায়দা বলে। আজকে না, অন্য দিন খেয়ে বাসায় ফিরবো, আমার খারাপ লাগছে অনেক। রায়দার কথায় আর জোরাজুরি করে না সায়ন্তিকা। ফুচকার প্লেট হাতে নিয়ে দুজনে খেতে শুরু করে। এর মধ্যে রায়দার ফোন বেজে ওঠে। ব্যাগ থেকে ফোন বের করে দেখে সায়ন কল দিয়েছে। বলেন। খেতে খেতে রায়দা বলে। কই তোমরা? বাসায় ফেরোনি কেন এখনো? সায়ন জিজ্ঞেস করে। আমরা ফুচকা খাচ্ছি, খাওয়া শেষ হলেই ফিরবো। রি, এসব কি আবার অসুস্থ হতে চাইছো? আরে না, আমি ঠিক আছি, কল রাখুন, চলে আসবো আমি। রায়দা কল কেটে খাওয়া শেষ করে। দুজনের খাওয়া শেষ হলে রিক্সা ডেকে বাসায় রওনা দেয় তারা। বাসার দরজায় দাঁড়িয়ে কলিং বেল দিলে নিপা দরজা খুলে দেয়। রায়দা একটা প্যাকেট নিপার হাতে দেয়। প্যাকেট খুলে নিপা দেখে ফুচকা। নিপা খুশি হয়ে রায়দাকে জিজ্ঞেস করে। সায়ন্তিকা জবাব দেয়। নিপার কথা শুনে রায়দা আর সায়ন্তিকা একে অপরে মুখ চাওয়াচাই করে। তুমি রান্নাঘরে যাও, আমরা হাত মুখ ধুয়ে আসছি। রায়দা নিপাকে বলে। রায়দার কথায় নিপা চলে যায়। তোমার ভাই ঘাট তেরা তোমার মতো, দেখো তেরামো করে বেড়ায় সে। হ্যাঁ, অনেক তারা। সরে, এখন আমি গোসল করব। সায়ন্তিকার কথার জবাব না দিয়ে রায়দা রুমে চলে যায়। রুমে এসে গোসল করতে ঢুকে যায় বাথরুমে। গোসল শেষ করে চুলগুলো আঁচড়ে না এসে মাথায় ওড়না দিয়ে রুম থেকে বের হয়ে মিসেস রিনার রুমে যাওয়ার উদ্দেশ্যে। রুমের সামনে এসে রায়দার পা থেমে যায় মিসেস রিনার কথা শুনে। তুই আমাকে তোর শাশুড়ির সাথে কথা বলিয়ে দে। বৌমা তো এখানেই আছে, তাহলে আমাদের দুই পরিবারের সম্পর্ক ঠিক করতে সমস্যা কোথায়? আত্মীয় স্বজনরা খবর পেয়ে বৌমাকে দেখতে আসতে চায়, আমি কি করব বল? মিসেস রিনা বলে। মা, আর একটু সময় দাও, আমি রিয়ের সাথে এ বিষয়ে কথা বলার চেষ্টা করব। তুমি এ বিষয়ে রিকে কিছু বলবে না। সায়ন তার মাকে বলে। আমারও তো ইচ্ছে করে তোকে সুখে দেখতে। মা হয়ে আমি চাই তুই সব সময় সুখী হ। ছোটবেলা থেকে তোর সকল আবদার মেনেছি, এখন তুই যেভাবে হোক মেয়েটাকে এখানে রেখে দে। এতক্ষণ হাসি মুখে থাকলেও হুট করে রায়দার মন খারাপ হয়ে যায়। সেখানে আর না দাঁড়িয়ে থেকে রুমে চলে যায় সে। বারান্দায় দাঁড়িয়ে ভাবতে থাকে কি করবে। এভাবে তো সে থাকতে পারবে না, তাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। এটা রায়দা বুঝতে পেরেছে। সায়ন রুমে এসে রায়দাকে ডাকতে থাকে। সায়নের ডাক শুনে রায়দা বারান্দা থেকে রুমে আসে। আমি কালকে বাসায় যাব, আমাকে আটকাবে না প্লিজ। রায়দা ধীর গলায় বলে। রি, কই তুমি? কখন আসলা? আমি তো তোমার ভার্সিটির অর্ধেক রাস্তা পর্যন্ত গিয়ে আবার ফিরে এসছি শাওর কল পেয়ে। ঠিক আছে, যাবা, সমস্যা নেই। সায়ন জবাব দেয়। আমি একেবারে চলে যাওয়ার কথা বলছি সায়ন। আপনার পরিবারের মানুষজন সবাই অনেক ভালো, কিন্তু আমার মনে হয় আমি আপনাদের পরিবারের সাথে বেমানান। যতবার চেষ্টা করছি আপনাকে মন থেকে মেনে নেওয়ার, আমি পারছি না। আমার ইচ্ছে করছে না আপনাকে কষ্ট দিতে। রায়দার কথা শুনে সায়ন এগিয়ে আসে। তুমি একটু বেশি ভাবছো সব নিয়ে। হুট করে এমন পরিবারে এসে তোমার এমন লাগছে। কিছুদিন থাকো, তারপর না হয় সিদ্ধান্ত নাও। আমি তো জোর করছি না একেবারে থাকার জন্য। রায়দার গালে হাত রেখে সায়ন কথাগুলো বলে। পরিবার কি ট্রায়াল দেওয়ার জিনিস? ট্রায়াল দিব, পছন্দ হলে থাকবো, না হলে থাকবো না। এটা কি সম্ভব? আপনি এইসব বলছেন নিজের কথা চিন্তা করে, কিন্তু পরিবারের কথা ভাবছেন না। নিঃসন্দেহে আপনার পরিবারের সকলে অনেক ভালো, আমার খেয়াল রাখে। তবে দিন শেষে আমি আপনাকে না মানতে পারলে থাকতে পারবো না তো। ঠিক আছে, তোমাকে আর আটকাবো না আমি। এবার সব কিছু তোমার উপরেই না হয় ছেড়ে দিলাম। সায়নের কথা শুনে রায়দা সায়নের বুকে মাথা রাখে। সে যে দোটানায় পড়ে গেছে, কোনো সিদ্ধান্ত নিতে পারছে না সে। খেয়েছো? সায়ন রায়দাকে জিজ্ঞেস করে। রায়দা জবাব দেয়। আমিও খাইনি, চলো একসাথে খেয়ে আসে। সায়নের কথায় অনিচ্ছা সত্ত্বেও রায়দা যায় খেতে। খাবার টেবিলে গিয়ে দেখে সায়ন্তিকা, মিসেস রিনা, নিপা খাবার নিয়ে অপেক্ষা করছে। আরমান শেখ অফিসে থাকায় সে আজকে বাসায় নেই। রায়দা আর সায়ন মিলে নিপা খাবার বেড়ে দেয় দুজনকে। খাবারের সময় মিসেস রিনার সাথে টুকটাক কথা বলে রায়দা। রায়দাকে চিন্তিত দেখে সায়ন নিজেও চিন্তায় পড়ে যায়। সন্ধ্যাবেলা মিসেস রিনার সাথে গল্প করে কাটিয়েছে রায়দা। রাতে খাবার টেবিলে সকলে
একসাথে বসে খাওয়ার বিষয়টা রায়দার মনে গেঁথে যায়। এ কয়দিনে সকলের সাথে মিলে গেছে সে। রাতের বেলায় বিছানায় শুয়ে রায়দা চোখ বন্ধ করে আছে, কিন্তু তার ঘুম আসছে না। চোখ খুলে পাশে শোয়া শানের দিকে তাকালে দেখে তার হাত জড়িয়ে শান ঘুমাচ্ছে। শ্বাস ফেলে শানের থেকে হাত ছাড়িয়ে উঠে বারান্দায় চলে যায় সে। বারান্দায় বসে গালে হাত দিয়ে সব কিছু ভাবতে থাকে। ভাবতে ভাবতে সেখানেই ঘুমিয়ে যায়। মাঝরাতে শানের ঘুম ভাঙলে পাশে রায়দাকে দেখতে না পেয়ে উঠে আসে সে। পুরো রুমে রায়দাকে না দেখে বিছানা থেকে নেমে বারান্দায় চলে যায়। বারান্দায় এসে রায়দাকে ঘুমাতে দেখে কোলে তুলে বিছানায় এনে শুয়ে দেয় সে। রায়দার পাশে শুয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। মিসেস রিনাকে যখন সকালবেলা বলে সে বাসায় ফিরতে চায়, প্রথমে মিসেস রিনা মুখ ভার করে, কিন্তু পরে অবশ্য বলে দিয়েছে জলদি যাতে একেবারে বাড়িতে ফিরে আসে। রায়দা মিসেস রিনাকে কোনো জবাব না দিয়ে জড়িয়ে ধরে বিদায় জানিয়েছিল। রায়দা গালে হাত দিয়ে সায়নের পরিবারের কথা ভাবছে। সায়নও রায়দাকে বিরক্ত করছে না, আপন মনে গাড়ি চালাচ্ছে। গাড়ি এসে থামে রায়দার বাসার নিচে। এসে গেছে, নামো। রায়দার ভাবনার ইতি ঘটে সায়নের কথায়। হ্যাঁ, কাজ জমে আছে, সেগুলো শেষ করতে হবে। উপরে যাবেন না? যাব, যেদিন তুমি একেবারে আমার বাড়িতে যাওয়ার জন্য রাজি হবা সেদিন। আপনি কি রাগ করেছেন? না, রাগ কেন করব? এটা রাগ করার বিষয় নাকি? এত কিছুর পরও যখন তুমি আমার সাথে থাকার সিদ্ধান্ত নিতে পারছো না, তখন আমার অবশ্যই রাগ করা উচিত না, তাই না? আমি ভীষণ ক্লান্ত তোমার এই না সিদ্ধান্তহীনতার বেলা চালে। তুমি সিদ্ধান্ত নিতে পারছো না, বলছে আমি শুধু শুধু আশা করছি। সায়নের কথা শুনে রায়দার চোখ তুলে তাকায়। আপনি কি বলতে চাচ্ছেন? আমি কনফিউজড। এটা আদৌ কোনো প্রশ্ন? এতগুলো দিন একসাথে থেকে এখনও তুমি সিদ্ধান্ত নিতে পারছো না, তাহলে কনফিউজড কে, তুমি না আমি? আসলে সমস্যা কোথায় জানো? তোমার জেদ। তুমি যে জেদ ধরেছিলে আমার কাছে ফিরবে না, সে জেদের রেশ এখনও রয়ে গেছে। আমার প্রতি তোমার অনুভূতি থাকা সত্ত্বেও সেগুলোকে পাত্তা না দিয়ে তুমি ইগনোর করছো। রি, আমারও কিন্তু জেদ আছে, আর একবার যদি আমি জেদ করি তাহলে আর কখনোই তুমি আমার দেখা পাবে না। সায়নের কথাগুলো শুনে রায়দা বিস্ময়ে তাকায়। হুট করে তার বুকের ভেতর মোচড় দেয়, সে ঘামতে শুরু করে। গাড়ির দরজা খুলে রায়দা বের হয়। সায়ন রায়দাকে আর কিছু না বলেই গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। রায়দা সেখানেই দাঁড়িয়ে সায়নের গাড়ির দিকে তাকিয়ে থাকে যতক্ষণ দেখা যায়। একসময় গাড়ি চলে গেলে রায়দা বিল্ডিংয়ে প্রবেশ করে। বাসে কলিং বেল দিলে মারিয়া এসে দরজা খুলে। রায়দা কোনো কথা না বলে নিচের রুমে চলে যায় সোজা। নিচের রুমে ঢুকে বিছানায় বসে মাথা নুইয়ে 2 হাত দিয়ে মাথা চেপে ধরে সে। কি রে কইছিলি তুই? মাইয়া মানুষ এমনে কেউ বাইরে থাহে? মাইমুনা রায়দার রুমে ঢুকে বলে। রিপিট। আপনি কি বলতে চাচ্ছেন আমি কনফিউজড? শ্বশুরবাড়ি গিয়েছিলাম, সেখান থেকেই আসলাম। আর কোনো প্রশ্ন? মাইমুনার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রায়দা বলে। রওশনারা বিলাপ করতে করতে বলে। সব চুপ। আর কেউ কোনো কথা বললে ঘরের জিনিসপত্র উলটপালট করে দেবো একদম। তোমার জন্যে আজকে আমার এই অবস্থা। না দিয়েছো একটা স্বাভাবিক জীবন, না দিয়েছো মায়ের মমতা। ছোটবেলা থেকে তোমার অবহেলা ছাড়া তো কিচ্ছু পাইনি। সেই তুমি আবার আমার থেকে কিভাবে আশা করো আমি তোমার জীবনের রিপিট আমি তোমায় আমার জীবনের সবটা বলবো? আমার আসলে এই বাড়িতে আসাই উচিত হয়নি। সায়নের মার থেকে কিছু শিখে নিও। সন্তানের সাথে কিভাবে ব্যবহার করতে হয় এটা যদি এখনো না বোঝো আর কবে বুঝবা? রেখে রওশনারাকে কথাগুলো বলে রায়দা। নিজের মায়ের লগে কেউ এমনি কথা কয়? এই তো শিক্ষা। মাইমুনা রায়দাকে বলে। বেশ করেছি বলেছি, কারণ উনি যেমনটা আমার সাথে একসময় করেছে তেমনটাই এখন ফেরত পাচ্ছে। রায়দার কথা শুনে ছলছল নয়নে রুম থেকে বেরিয়ে যায় রওশনারা। নিজের রুমে গিয়ে দরজা আটকে দেয় সে। মাইমুনার পিছন পিছন গিয়ে দরজা ধাক্কাতে থাকে। মারিয়া এসে রায়দার সামনে দাঁড়ায়। একটা কথা কই আপা, কিছু মনে করবেন না। ভাইয়া কিন্তু আপনারে অনেক ভালোবাসে। আমার বয়স কম, বুঝিও কম, কিন্তু ভাইয়াকে দেখে এইটুকু বুঝতে পারছি সে আপনারে ছাড়া থাকতে পারবে না। মারিয়ার কথা শুনে রায়দা কোনো প্রতিক্রিয়া দেখায় না। ফোন বের করে সায়নের নাম্বারে কল দেয়, কিন্তু সায়ন কল রিসিভ করে না। একে একে অনেকবার কল দেয়, এরপরও সায়ন কল রিসিভ করে না। সায়ন ব্যস্ত আছে ভেবে তখন আর কল দেয় না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সায়নকে কল এবং মেসেজ দেয়, কিন্তু সায়নের কোনো খবর নেই। সন্ধ্যা হয়ে যাওয়াতে রায়দার কপালে চিন্তার ভাঁজ পড়ে।
ফোন বেজেই চলেছে। সায়ন কেবিনেট চেয়ারে বসে বৃদ্ধা আর তর্জনী আঙুল দিয়ে কপাল ঘষছে। সারাদিন ইচ্ছে করে সে রায়দার কল রিসিভ করেনি। সরি রে, আমার পক্ষের ধৈর্য ধরা সম্ভব না। আমার শূন্যতা না বোঝালে তুমি কখনোই আমার মূল্য বুঝবে না। তোমাকে কাছে পেতে এটুকু তো করতেই পারি। বাজতে থাকা ফোনের দিকে তাকিয়ে বলে সায়ন। কলিং বেলের শব্দ পেয়ে রায়দা দৌড়ে রুম থেকে বের হয়। মারিয়া দরজা খুলতে নিলে রায়দা এসে দরজা খুলে মান্নান রাফেদকে দেখে রায়দার মন খারাপ করে। কখন ফিরলা? আমাকে কল দিয়ে তো জানালে না। মান্নান রাফেদ জিজ্ঞেস করে। সকালে ফিরেছি। রায়দা জবাব দেয়। তোমার কি মন খারাপ? কিছু হয়েছে? মান্নান রাফেদ রায়দাকে জিজ্ঞেস করে। রায়দার জবাব দিতে নিলে মাইমুনা এসে বাধা দেয়। আপা তো বেইনাকাল হইতে ঘর দুবার দিয়া বাহিরা রইছে, সেই খবর আমনের ধারে কইছে কেউ? সেই কথাটা তো কেউ কইব না। হারাটা দিন গেল নাওয়া খাওয়া সব বাদ দিয়া এমনি বইয়া আছে। হেক দি গেছে হাফারে অপমান করছে, হে তো খবর নিল না। মাইমুনা রসিয়ে রসিয়ে কথাগুলো বলে। রওশানের আবার কি হয়েছে? চলো তো দেখি গিয়ে। মান্নান রাফেদ রুমের দিকে যায়। রায়দাও পিছন পিছন যায়। রওশান, দরজা খুলো। কি হয়েছে? খুলো দরজা। মান্নান রাফেদ দরজায় নক করে কথাগুলো বলে। আমাকে তো কেউ বলেনি উনি দরজা লাগিয়ে বসে আছে। দেখি সরো তো, আমি ডাকছি। দরজা খুলো, এইভাবে রাগ করে দরজা লাগিয়ে বসে আছো কেন? কথাগুলো বলে রায়দা দরজায় আঘাত করতে থাকে। তুমি রওশানকে কি বলেছো? মান্নান রাফেদ রায়দাকে জিজ্ঞেস করে। সকালে হুট করেই রেগে গিয়েছিলাম, তখন অনেক কিছু বলেছি যা আমার বলা উচিত হয়নি। রায়দা অপরাধী ন্যায় কথাগুলো বলে। এখন তো এইডি কবি, অথচ তখন অপমান করার সময় মনে আসিল না। মাইমুনা, চুপ করো এখন। এখন এসব বলে লাভ নেই। রওশান, দরজা খোলো। আমাকে বলো কি হয়েছে। মাইমুনা রায়দাকে চেঁচিয়ে বলে। হুট করে রওশনারা রুমের দরজা খুলে মান্নান রাফেদ দরজা ঠেলে রুমে প্রবেশ করে। রায়দাও পিছন পিছন ঘরে ঢুকে মাইমুনার মুখের উপর দরজা লাগিয়ে দেয়। মাইমুনা রুমে ঢুকতে নিচ্ছিল, রায়দার এমন কাণ্ডে খেপে যায় সে। রওশনারা চুপ করে বিছানায় বসে আছে। মান্নান রাফেদ এসে পাশে বসে আর রায়দাও এসে আরেক পাশে বসে। কি হয়েছে রওশান, বলো আমাকে। মান্নান রাফেদ জিজ্ঞেস করে। রওশনারা কোনো জবাব না দিয়ে চুপ করে থাকে। রায়দা রওশনারার কাঁধে হাত রাখে। রওশনারা কোনো প্রতিক্রিয়া দেখায় না। রায়দা ঘাড় নুয়ে রওশনার কাঁধে রেখে তার বাম হাত জড়িয়ে ধরে। আমি জানি আমি জানি যত যাই হোক, দিন শেষে আমার কোনো ক্ষতি হোক তুমি চাও না। অতীতে তুমি নিজের কর্মের জন্য অনুতপ্ত, সেটাও আমি জানি। কিন্তু আমিও তো তোমার মেয়ে, তাই তো জেদটা বেশি। তুমি এখন যত যাই করো, আমার অতীতটা তো বদলাতে পারবে না। তবে আমার পাশে থেকে আমার ভবিষ্যৎটা তুমি সুন্দর করতে পারবে। মায়ের কাছ থেকে মেয়েরা ভরসার জায়গাটুকু চায় সবসময়। মা, তুমি আমার মা, এটা সত্যিটা যেমন আমি বদলাতে চাই না, তেমনি সায়ন আমার বর, এটাও আমি বদলাতে চাই না। তোমাদের মধ্যে আমি কোনো কম্পেয়ার করছি না। তবে এতগুলো বছরের মধ্যে সায়ন আমার জীবনে এবার এসে অনেক কিছু বদলে দিয়েছে। লোকটা ধৈর্য ধরে নিঃস্বার্থভাবে ভালোবেসে আমার পাশে আছে। এমনটা কয়জনে করে বলো তো? রাগ না করে একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। রায়দার কথা শুনে রওশনারা এখনো জবাব দেয় না।